আজ উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি যদি আমি জঙ্গলে কাঠ কাটতে না যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। না হলে আমি তাকে কি করে বাঁচাবো? পয়সা কোথা থেকে আসবে? দুপুর হওয়ার আগেই আমাকে কাঠ কেটে আনতে হবে। ভারী অদ্ভুত বই তো এটা। মনে হচ্ছে বইটা অনেক বছরের পুরনো বই। তারপর রতন বইটাকে নিজের কাছে রেখে তাড়াতাড়ি করে কাঠ বিক্রি করতে চলে যায়। কিন্তু আজও সে কাঠের ভালো দাম পায় না। আজও কাঠ বেচে পয়সা পেলাম না। হায় ঈশ্বর, তুমি আর আমার কত পরীক্ষা নেবে? এখন বাড়ি গিয়ে সুধাকে যে আমি কি বলবো? আজও কাঠ বিক্রি করে আমি পয়সা পেলাম না। এরপর হরি তার মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে যায়। তার কাছে যা পয়সা ছিল সবটা সুধার কাছে তুলে দেয়। এ কি, এইটুকু পয়সা? এত কম পয়সা তো রেশনও পাওয়া যাবে না। তাহলে আজও কি আমাদের কম খেয়ে শুয়ে থাকতে হবে? কি করব? আজও কাঠ বিক্রি করে ঠিকঠাক দাম পেলাম না। শোনো, কতদিন এভাবে চলবে বলো তো? কতদিন এভাবে গরিবের মতো জীবন কাটাবো? তুমি অন্য কোনো কাজ কেন করছো না? তুমি তো জানোই, যেই কাজটাই আমি করতে যাই কেউই এর বেশি পয়সা আমাকে দেয় না। এখন তুমিই বলো আমি কি করব? কাল আমি জঙ্গলে গিয়ে যত বেশি সম্ভব কাঠ কাটার চেষ্টা করব, যাতে আমি একটু বেশি টাকা উপার্জন করতে পারি। ঠিক আছে, এখন আমার অনেক খিদে পেয়েছে। যা রান্না করেছো দাও, তারপর সকালে দেখছি কি হয়। হ্যাঁ, এখনই আনছি। তারপর সুধা রান্নাঘরে গিয়ে যা কিছু অল্প রান্না করেছিল সেটা নিয়ে রতনকে খেতে দেয়। আর শুধু এইটুকুই আছে। কোনো ব্যাপার না, ঠিক আছে, এসো তুমিও খেয়ে নাও। এরপর রতন ও তার স্ত্রী একসঙ্গে খাবার খেয়ে নেয় এবং তারা ঘুমোতে চলে যায়। রতন আর সুধা শুয়ে পড়ে, কিন্তু রতনের ঘুম আসছিল না। তখন রতনের নজর সামনে থাকা টুলের উপর বইটির দিকে পড়ে, যেটা সে জঙ্গলে পেয়েছিল। আরে, আমি তো এই বইটার ব্যাপারে ভুলেই গিয়েছিলাম। অদ্ভুত বই তো এটা। এরপর রতন বইটা খুলে পড়তে শুরু করে। আজ তোমার ভাগ্য বদলে যেতে চলেছে। কাল সকালে তুমি খাজানা পেতে চলেছ, আর তুমি অনেক বড়লোক হতে চলেছ। এরকম আবার হয় নাকি? এই বইতে যেগুলো লেখা আছে সেগুলো কি সত্যি হবে নাকি? তখনই হঠাৎ করে একটা জোরালো রশ্মি বের হয় এবং বইয়ের ভিতরে চলে যায়, যেটা একটি আলাদাই জগৎ ছিল। আরে, আমি এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? এটা দেখে রতন অনেক ঘাবড়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। আরে, সেই বইতে লেখা সব কথা সত্যি হয়ে যাবে না তো? সত্যিই কি আমার ভাগ্য বদলে যাবে? আমি কি সত্যিই খাজানা পাবো? যদি সত্যি এমন হয়ে যায় তবে আমি আর সুধা অনেক সুখে থাকবো। সে ভয় পেয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখন রতন আরো বড় একটি বই দেখতে পায়। সেই বইটা দেখে রতন অনেক আশ্চর্য হয়ে যায়। এত বড় বই! যখন সে বইটা খোলে তখন জোরালো রশ্মি বের হতে থাকে। তারপর যখন ভয়ে ভয়ে রতন বইটা খুলে দেখে, তখন সে দেখতে পায় তার মধ্যে একটা অর্ধেক মাছের ছবি আঁকা। সেটা দেখে রতন ভাবে, এটা কি? অর্ধেক মাছের আঁকা ছবি? বাকি অর্ধেক ছবি কোথায়? এই ছবি কি তাহলে আমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছে, যেখানে খাজানা আছে? তারপর রতন সেই বইটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। অনেক দূর যাওয়ার পর সে হাঁপিয়ে পড়ে আর একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ গাছের তলায় বসে থাকার পর বাকি অর্ধেক ছবিও তার নজরে পড়ে, যেটা গাছে ঝুলেছিল। এটা কি সেই অর্ধেক ছবি, যার বাকি অর্ধেক ছবিটা আমার কাছে আছে? এই বলে সে তার কাছে থাকা অর্ধেক ছবিটি
সেই বাকি অর্ধেক ছবির সাথে মেলায় এবং সেটা মিলে যায়। ছবিটা পূরণ হয়ে যাওয়ার ফলে রতন খুব খুশি হয়। তখন তার নজর ছবির পেছনের দিকে পড়ে। পুকুরের ছবি, এতে কি লেখা আছে? তুমি দেখতে পাবে অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে, তার মধ্যে থেকে সোনালী পদ্ম ফুল ছিঁড়তে হবে, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। এটা আবার কি দাদা? খাজানা খুঁজতে হলে তো আগে যেতেই হবে। রতন অনেক সাহস করে ছবিতে লেখা রাস্তা ধরে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে একটা পুকুর দেখতে পায়, যার মধ্যে অনেক পদ্মফুল ফুটেছিল। আরে, এটা তো সেই পুকুর ছবিতে যেরকম ছিল, কিন্তু এই পুকুরের সব পদ্ম ফুল একই রকম। এর মধ্যে সোনালী পদ্ম ফুল কোনটা সেটা তো দেখাই যাচ্ছে না। এখন কি করে বুঝতে পারবো এর মধ্যে সবচেয়ে সোনালী পদ্ম ফুল কোনটা? রতন সবচেয়ে সুন্দর পদ্মফুলটির ব্যাপারে ভাবছিল। তখনই পুকুরের মধ্যে এক প্রজাপতি দেখতে পায়, যেটা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। সে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। তাকে জলের মধ্যে হাবুডুবু খেতে দেখে রতনের খুব দয়া হয়। তারপর সে তাকে জল থেকে তুলে তার জীবন বাঁচিয়ে দেয়। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তার পরিবর্তে তোমার যা ইচ্ছে তুমি আমার কাছে চাইতে পারো। রতন কিছুক্ষণ চিন্তা করে। যদি তুমি সত্যি আমাকে কিছু দিতে চাও, তবে তুমি আমাকে বলো যে এইসব ফুলের মধ্যে সোনালী পদ্ম ফুল কোনটা। প্রজাপতি উড়ে যায় এবং একটা পদ্মফুলের উপর বসে, আর সেই পদ্মফুলটি সোনালী পদ্মফুল হয়ে যায়। এটা দেখে রতন আনন্দে নেচে ওঠে। সোনালী পদ্ম ফুল! আমি তাড়াতাড়ি গিয়ে এটাকে তুলে নিয়ে আসছি। তারপর রতন তাড়াতাড়ি গিয়ে সোনালী পদ্মফুল তুলতেই যাবে, তখন দেখতে পায় তার মধ্যে একটা চাবি আছে। চাবি? রতন সোনালী পদ্মফুল থেকে চাবিটা নিয়ে নেয়। এটা কোন তালার চাবি হতে পারে? আর এটার উপর কি লেখা আছে? এই চাবি দিয়ে তালা খুললে তোমার ভাগ্য খুলে যাবে। এসবের মধ্যে দিয়ে মনে হয় আমি খাজানা পাবো, কিন্তু এই চাবির তালা কোথায় পাবো? তখন চাবিটি একটা দিকে ইশারা করে। মনে হয় এই চাবিটি কিছু বলতে চায়। তার বলা রাস্তায় আমাকে চলতে হবে, হয়তো আমি চাবিটার তালা খুঁজে পেয়ে যেতে পারি। তারপর রতন চাবির দেখানো রাস্তার পথে চলতে থাকে। তখনই সে একটা গাছ দেখতে পায়, যেখানে একটা তালা ঝুলেছিল। হয়তো এটাই সেই তালার চাবি। আমাকে তাড়াতাড়ি এই চাবি দিয়ে তালা খুলতে হবে। তারপর রতন তাড়াতাড়ি তালা খোলে, আর তালা খোলার সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা দরজা খুলে যায়। সেখানে অনেক খাজানা ছিল। খাজানা? তাও এতগুলো খাজানা? রতন এসব ভাবছিল। তখনই একটা আওয়াজ আসে। তুমি এগুলোকে নিয়ে যেতে পারো, এই সব খাজানা তোমার। রতন সেই খাজানার মধ্যে অল্প একটু সোনার কয়েন তুলে নেয়। আমি এত সোনার কয়েন নিয়ে কি করব? আমি আর আমার বউয়ের জন্য এতটুকু কয়েনই তো যথেষ্ট। আমি বরং এই সোনালী পদ্ম ফুলটিকে নিজের সাথে নিয়ে যাই। রতন এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা জোরালো রশ্মি বের হয়, আর রতন বইয়ের বাইরে চলে আসে। তারপর রতন দেখে প্রায় ভোর হয়ে এসেছে। তখনই সে গিয়ে সুধাকে জাগায়। সুধা, সুধা, তাড়াতাড়ি ওঠো, দেখো আমি কি পেয়েছি। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছো কেন? এমন চিৎকার করছো যেন কোনো খাজানা পেয়েছো। আরে, আগে চোখ খুলে তো দেখো, আমি সত্যিই খাজানা পেয়েছি। সুধা চোখ মুলতে মুলতে দেখে সত্যি রতনের হাতে একটা সোনালী পদ্ম ফুল আর একটা চকমকা সোনার কয়েন। এটা তো সোনার কয়েন গো, কিন্তু এক রাতের মধ্যে তুমি এটা কোথা থেকে পেলে? তুমি তো ঘুমিয়েছিলে, তাহলে তুমি কি করে সোনার কয়েন পেলে? তখন রতন সুধাকে সেই জাদু বইয়ের ব্যাপারে খুলে বলে। তুমিও না, তুমি যখন এতগুলো খাজানা পেলে তখন এত অল্প কয়েন কেন নিয়ে এলে? না সুধা, অতিরিক্ত লোভ ভালো নয়। এটাই আমাদের জন্য অনেক। আমাদের অন্তত ক্ষুধার্ত তো থাকতে হবে না।
এখন আমি এগুলো বাজারে বিক্রি করে আসি। যা পয়সা পাবো তা দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিস কিনে আনবো। আর হ্যাঁ, তুমি সেই বইটিকে ভুল করেও খুলে দেখবে না, সেই জগৎটা একদমই ভালো নয়। হ্যাঁ আমি জানি, ঠিক আছে খুলবো না। এই বলে রতন সোনার কয়েনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু সুধার মনে লোভ বেড়ে ওঠে। এই লোকটা বোকা তো বোকাই থাক, সামনে এতগুলো খাজানা থাকতে 2-4টে কয়েন নিয়ে এলো। সে ফিরে আসার আগে আমি বইটা খুলে সব কয়েন নিয়ে আসি। তারপর সুধা রতনের বারণ সত্ত্বেও সেই বইটা খুলে দেখে আর তাকে পড়তে থাকে এবং সে বইয়ের ভেতরে চলে যায়। আরে বাহ, আমি ভিতরে চলে এসেছি, কিন্তু সেই খাজানা কোথায়? তখন সে আরেকটি বই খুঁজে পায় আর সুধা সেই বইটিকে খোলে। সেখানে সে ওই রকম ছবি পায় যেমনটা রতন পেয়েছিল। আরে এই ছবিটা তো অর্ধেক বাকি, অন্য বাকি অংশ কোথায় পাবো? এক কাজ করি, আমি এটা রেখে দিই। তারপর সে অর্ধেক ছবিটি নিয়ে এগিয়ে চলে। কিছুটা যাওয়ার পর সে হাঁপিয়ে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ে এবং সে গাছে বাকি অর্ধেকটা ছবি ঝুলে থাকতে দেখে। আরে এই ছবিটা কিসের? এটা মনে হয় সেই ছবিটার অর্ধেক, যার অর্ধেকটা আমার কাছে আছে। তারপর সুধা নিজের অর্ধেক ছবি সেই অর্ধেক ছবির সাথে মেলায় এবং সেটা মিলে যায়। আরে বাহ, এটা তো মিলে গেল, তার মানে আমি এখন সেই খাজানা খুঁজে পাবো। তখনই তার নজর ছবিটার পেছনের দিকে পড়ে। সেখানে একটা পুকুরের ছবি আঁকা আছে আর লেখা আছে, তোমাকে পুকুরের সবচেয়ে সোনালী পদ্মফুলটি তুলতে হবে, তারপর তুমি খাজানা পেয়ে যাবে। পুকুর তো দেখতে পেলাম আর পদ্ম ফুলও তো দেখতে পেলাম, কিন্তু এর মধ্যে সোনালী পদ্ম ফুল কোনটা? তখন সে পুকুরে একটা প্রজাপতি ডুবে যেতে দেখে। সে খুব বাজেভাবে ছটফট করছিল, কিন্তু সে সেই দিকে কোনো নজর না দিয়ে সোনালী পদ্মফুলটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই সে প্রজাপতি বলে, আমাকে কেউ জল থেকে তোলো, না হলে আমি মরে যাব। কেউ আমাকে সাহায্য করো, আমাকে জল থেকে তোলো। সুধা প্রজাপতিটাকে ডুবে যেতে দেখেও তাকে জল থেকে তোলে না। আমি জানি কোনটা সোনালী পদ্ম। এটা শুনে সুধা প্রজাপতিটাকে জল থেকে তোলে। তারপর প্রজাপতিটা পদ্মফুলের উপর গিয়ে বসলে পদ্মফুলটি সোনালী হয়ে যায়। পেয়ে গেছি আমি। তারপর সে পদ্মফুলটি তুলতে গিয়ে দেখে তাতে একটি চাবি রয়েছে। সেই চাবিতে লেখা ছিল, এই চাবির তালা খুঁজে পেলে তোমার ভাগ্য বদলে যাবে। আরে বাহ, মনে হয় এটা খাজানার চাবি। তারপর সে চাবির ইশারা অনুযায়ী এগোতে থাকে আর সে একটা গাছের কাছে এসে পৌঁছায়। তারপর সে ওই চাবি দিয়ে দরজার তালা খুলে দেয় এবং দরজা খুলে যায়। গাছের ভেতরে গিয়ে অনেক খাজানা দেখে সুধা হকচকিয়ে যায়। খাজানা, এইসব খাজানা আমার হবে, আমি বড়লোক হয়ে যাব। তখন গাছ থেকে একটা আওয়াজ আসে, তুমি এগুলোকে নিয়ে যেতে পারো, এই সব খাজানা তোমার। সুধা লোভে পড়ে যায়। রহমত, ও রহমত আলী, শুনছি। ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, না হলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে সে হাসে। তাই বলে মোরলের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো। মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধও কাজ করে না। দেখে নিও, মোড়ল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোরল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি তাই মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোরল আমার মনিব। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে? আরো কঠিন কাজ।
হিমালয় পাহাড় তুলে আনতে হবে? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। ওহ, আহ, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল। আমাকে কেউ বাঁচাও, হাড় ভেঙে গেল। শান্ত হও। ও রহমত, মোরলের মুখে শরবত ঢেলে দাও। ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো। ভাই হাসু, এদিকে এগিয়ে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। মোরল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কোনোদিন লোভ করবে? না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো। যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এগিয়ে এসো, আমার কথা শ্রবণ করো। মোরলের ব্যামো ভালো হতে পারে যদি যদি কি? যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। এ তো খুব সোজা ওষুধ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোরল বাঁচবে না। আমি বাঁচবো, আমাকে জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব। কি তাজ্জব কথা! 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই আমি সুখী নই। আর তো সময় নেই ভাই, এখন 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোড়ল তো তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষের জামা পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও। সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি, মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো? বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না, দয়া করে ভূতকে ডাকবেন না। আরে চান্দু, তোমরা কে গো? আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? আরে চান্দু, আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নাই? আরে চান্দু না, সারাদিন বনে বনে কাট কাটি, সেই কাঠ বাজারে বেশি। যা পাই তা দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দে গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না? যদি চোর আসে? আরে চান্দু, চোর আমার কি চুরি করবে রে? তোমার সোনা দানা, জামা জুতা। হা হা করে পাগলের মতো হাসতাছো কেন ভাই? আরে চান্দু, আরে চান্দু, তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, আরে নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। আরে দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশাহ, পুরাই নবাব সিরাজউদ্দৌলার মতো। ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দেব, জামাটা নিয়ে এসো। আরে চান্দু, এটা আবার কি রে? জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস।
আমার তো কোনো জামা টামা নাই রে ভাই। তোমাকে 500 টাকা দেব, জামাটা নিয়ে এসো, মোরলের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা টামা নাই রে ভাই। মিছে কথা বলো না। আরে চান্দু, মিথ্যে বলবো কেন? আমার ঘরে কিছুই নাই, সেজন্যই তো আমি সুখী মানুষ।